আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রাগ উঠেছিল অনেক ছোটমার কর্মকাণ্ডে। উনি এমনটা কেন করলেন? সরি নোহা। আহা, ইটস ওকে। উনি গুরুজন, হয়তো তুমি আমাকে এইভাবে হঠাৎ করে বিয়ে করে নিয়ে এসেছো, তাই তো এমনটা করেছেন। উনি মনে কষ্ট পেয়েছেন খুব, ধীরে ধীরে মানিয়ে নেবেন। তুমি ওনার সাথে কথা বলে মাফ চেয়ে নিও, দেখবেন উনি ঠিকই মেনে নিয়েছেন। আচ্ছা, আমি ওনার সাথে কথা বলে নিব। আফিফ আবারও নোহাকে জড়িয়ে ধরে, জড়িয়ে রেখেই বলে, তোমার জন্য এতগুলো শাড়ি আনালাম, তুমি তবুও 3 পিস কেন পরলে? আসলে সামলাতে পারি না, আর পড়তেও। কেন? আমাকে বললেই তো হতো, কালকের মতো আদর করে করে পরিয়ে দিতাম। না, দরকার নেই। না না, আছে দরকার। যাও শাড়ি পরে আসো। পারি না তো, উফ। তুমি কাবার থেকে একটা বের করে নাও, আমি পরিয়ে দিচ্ছি। আর না হয় আমি খুব রাগ করব। আচ্ছা যাচ্ছি, রাগ করতে হবে না। ঢং। যা মনে করো। শাড়িতে তোমাকে দারুণ লাগে, কারণ থাক আর না বললাম, পরে তুমি লজ্জা পাবে। নুহার আগে একটা লুক দিয়ে একটা শাড়ি বের করে নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাড়ি ছাড়া বাকিগুলো পরে নিয়ে বের হলো। আফিফ এগিয়ে এলো শাড়িটা পরাতে। আজও দুষ্টুমি শুরু করে দিল শাড়ি পরানোর ছলে। আফিফ আঁচল টেনে দেওয়ার সময় দেখে নুহার গলায় আর ঘাড়ের দাগগুলো। এই দাগগুলো কিসের? নুহার লজ্জায় মাথা নিচু করে উত্তর দেয়, তোমার ভালোবাসা। কি বলছো? আমি এরকম বাজেভাবে? হ্যাঁ। সো সরি, কি করেছি নিজেও জানি না। সরি বউ, তোমার ব্যথা হচ্ছে তাই না? ছাড়ো না এসব। নোহা আর কিছু বলার আগেই আফিফ নোহার দাগগুলোর উপরে গভীরভাবে কিস করতে থাকে। নোহা যেন নিজেকেই হারিয়ে ফেলে। সে ইমব্যালেন্স হয়ে পড়ে যেতে নিলেই আফিফ নোহাকে ঝাপটে ধরে সামলায়। নোহাও এক হাত দিয়ে আফিফের মাথা চেপে ধরে আর আরেক হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে। আফিফের কিসগুলো আরও গভীর হতে থাকে। সে নোহাকে নিয়ে বেডে শুয়ে পড়ে, নিজ হাতে পরানো শাড়িটা খুলে ফেলে, নোহাকে আরও কাছে টেনে নেয়। দুজনেরই শুধু নিঃশ্বাসের শব্দ পুরো ঘরময়। তারা আবারও নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ভালোবাসার সমুদ্রে ডুব দেয়। নুহা বিছানা ছেড়ে যখন উঠল তখন প্রায় 10টা। আফিফ আবারও ঘুমাচ্ছে। নুহা উঠে শাওয়ার নিয়ে এসে জামা কাপড় পরে রুম থেকে বের হতেই রাফির সাথে দেখা হয়ে গেল। হোয়াটসঅ্যাপ নতুন বউ, বরকে তো দেখি কাল থেকেই একাই ছাড়ছো না। রাফির কথায় নুহা লজ্জা পেল খুব, তারপর বলল, আমি না, উল্টা তোমার ভাই আমাকে ছাড়ছে না। আমাকে রুম থেকে বেরই হতে দেয় না, একটু ঘরটাও ঘুরে দেখতে দেয় না। ইস, কত ভালোবাসা অনিমাকে। বলেছিলাম আমি তোমাদের কথা। আমারও মন চাচ্ছে ওকে বিয়ে করে নিয়ে আসি, কিন্তু তার সাহসে কুলোই না। চলো ভাবি, আমি না হয় তোমাকে ঘর দেখিয়ে আনি। হ্যাঁ চলো। নুহা রাফির সাথে ঘুরে ঘুরে ঘরটা দেখতে লাগলো। রাফির সাথে টুকটাক কথাও হলো। বেশ ভাব জমে গেল রাফির সাথে নুহার। রাফি নুহাকে কথার এক পর্যায়ে বলল, ভাবি, একটা কথা বলার ছিল। হ্যাঁ ভাই বলো। আসলে তোমাকে বলছি, প্লিজ মাথায় রেখো কথাটা। মায়ের কাছ থেকে সাবধানে থেকো। মা কখন কি করবে বুঝতেও পারবে না। ওনার চলাচলন সুবিধার নয়। এছাড়াও আরও অনেক কথা আছে যা আমি তোমাকে পরে বলবো। আপাতত এটাই বলছি, মায়ের কাছ থেকে নিজেদের বাঁচিয়ে রেখো। এসব কথা ভাইকে বলে লাভ নেই, তাই তোমাকে বলছি। আর আমি সবসময়ই তোমাদের দুজনকে প্রোটেক্ট করার জন্য আসি, কিন্তু তাও তোমরা সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এমন কেন বলছো? আছে, অনেক কারণ আছে, সব জানতে পারবে। এক কথায় এটাই বলবো, আমার মাকে যতটা ভালো ভাবো তোমরা, উনি ততটা খারাপ। রাফির কথার আগামাথা নুহা কিছুই বুঝছিল না, তবে এটা মনে গেঁথে নিল যে ছোট মার থেকে ওর সাবধানে থাকতে হবে। রাফি ওনারই নিজের সন্তান। যেখানে রাফি এমন কিছু বলছে সেখানে নুহার এসব নিয়ে হেলাফেলা করা উচিত হবে না। নিশ্চয়ই অনেক কারণ আছে আড়ালে। নুহাকে নিয়ে রাফি কিচেনের দিকে গেল। সেখানে গিয়ে রাসু খালার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল, ভাবি, ইনি হলেন রাসু খালা। রান্নাবান্নার কাজ আর কিচেনের কাজ উনি করেন। আমাদের অনেক পুরনো মানুষ পরিবারের একজনই। নুহা রাসু খালাকে সালাম করতেই তিনি নুহাকে জড়িয়ে ধরলেন। নুহা
রাসু খালার কাছ থেকে ঘরের সবার টুকটাক কথা জেনে নিল। নুহা চেয়েছিল দুপুরে রান্নার কাজে হেল্প করতে, কিন্তু রাসু খালা বারণ করে বললেন, মা, তুমি নতুন বউ, আমাগো এইখানে নতুন বউ 2.5 দিন পরেই চুলা আর কাজকর্ম ধরে, তাই আইসকা তুমি কিছুই করতে পারবা না। জি খালামণি, যেমন আপনি বলেন। নাহিদা রাসু খালাকে কি যেন বলতে এসেছিল কিচেনে, কিন্তু নুহাকে দেখে থমকে গেলেন। নাহিদার চোখে মুখে রাগ আর বিরক্তি স্পষ্ট বোঝা যাচ্ছিল। নুহার চোখ তা এড়ায়নি। নাহিদা আর কিছু না বলেই চলে গেলেন। নুহা তা বুঝতে পারল। তখনই আফিফ নুহাকে ডাক দিল, আর নুহা তড়িঘড়ি করে আফিফের কাছে আসলো। আসার আগে রাসু খালাকে বলল 2 কাপ চা দিতে রুমে। নুহা রুমে এসে দেখে আফিফ রেডি হচ্ছে। নুহা আফিফকে বলল, কোথায় যাচ্ছ? হ্যাঁ, একটা কাজ আছে। আচ্ছা, ফিরবে কখন? ঠিক নেই, তবে তাড়াতাড়ি ফিরবো। আচ্ছা, সাবধানে যেও। আফিফ নুহার কপালে একটা চুমু দিয়ে বের হয়ে গেল রুম থেকে। আফিফের পেছন পেছন নুহাও নিচে নেমে এলো। আফিফ তার কাজে চলে গেল। কিছুক্ষণ পর রাসু খালা নুহাকে 2 কাপ চা দিয়ে গেল। নুহা ভেবেছিল আফিফ আর সে বসে খাবে, কিন্তু আফিফ তো চলে গেল। নুহা কিছু একটা ভেবে সেই 2 কাপ চা হাতে নিয়ে নাহিদার ঘরের দিকে হাঁটা দিল। নাহিদা তখন কি একটা ফাইল নিয়ে ঘাটাঘাটি করছিল। হঠাৎ দরজায় নক পড়তেই সে চমকে ওঠে। তার হাতের ফাইলটা পড়ে যায়। নাহিদা দরজায় দেখে নুহা দাঁড়িয়ে আছে। সে এক প্রকার চিল্লিয়ে বলে, এই মেয়ে কেন এসেছিস? এখানে দিলি তো কাজ বাড়িয়ে। সরি ছোট মা, আসলে আমি চা নিয়ে এসেছিলাম। চাটা রেখে এখান থেকে দূর হ। নুহা কাপা কাপা হাতে চায়ের কাপটা সাইড টেবিলে রেখে চলে গেল। নাহিদার আচরণে নুহা ভীষণ আঘাত পেয়েছে। সে কোনো মতে নিজের চাটা শেষ করে নিজের রুমে এসে বেলকনিতে গিয়ে বসে পড়ল। নুহার অনেক কান্না পাচ্ছে, সেই সাথে মামুনির কথাও খুব মনে পড়ছে। নুহা সবসময়ই তার মামুনিকে নিয়ে একসাথে বসে চা খেত। এছাড়া আরও অনেক কিছু। নুহার কাছে উনি তার মায়ের চেয়েও বেশি। নুহা ভেবেছিল হয়তো সব মায়েরাই এমন, কিন্তু নাহিদার আচরণে সে কষ্ট পেয়েছে। কিন্তু পরক্ষণেই রাফির কথা মনে পড়ে গেল। সে নাহিদাকে নিয়ে যা যা বলেছিল সব মনে ঘুরপাক খাচ্ছিল নুহার। আফিফের ঘরে ফিরতে প্রায় সন্ধ্যা গড়িয়ে এলো। বাসায় ঢুকে তার মনে পড়ল নাহিদার সাথে কথা বলা দরকার। সে নাহিদা রুমের দিকে যেতেই দেখল নাহিদা খাটে আতশোয়া হয়ে বসে আছে। সে দরজায় নক করল। নাহিদা মাথা তুলে দেখে আবারও আগের মতো শুয়ে পড়ল। আফিফ নাহিদার পাশে যে বসে বলল, ছোট মা, আই এম সরি। কিসের জন্য? এই যে তোমাকে না জানিয়ে এত কিছু করে ফেললাম তাই। এটা সরি বলার কি আছে? তুমি এখন যথেষ্ট অ্যাডাল্ট, এমনটা করতেই পারো। আমি এসব নিয়ে কিছু বলার কে? সরি, আমার সব বিহেভিয়ারের জন্য প্লিজ মাফ করে দাও। একটা প্রবলেমের জন্যই আমি নুহাকে এভাবে বিয়ে করে নিয়ে এসেছি। সব কিছু এত তাড়াহুড়ো করে হলো যে তোমাদের কাউকে কিছু জানানোর সুযোগ পাইনি। এর জন্য তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মেনে নিব। প্লিজ, তাও রাগ করে থেকো না। জানিস, আমি রাফির চেয়েও বেশি তোকে ভালোবাসি, তাও তুই এমনটা করলি, আমার সাথে বাজে ব্যবহার করলি। এইসবে আমি অনেক কষ্ট পেয়েছি। যাই হোক, আমি এসব ভুলে যেতে চাই। এখন যখন বিয়ে করেই ফেললি, আর কিছু কি বলবো। সুখে থাক, দোয়া করি। জি ছোট মা, সবসময় দোয়াই রাখবে। আসি তাহলে। যা। আফিফ চলে গেল। নাহিদা যেন হাঁপ ছেড়ে বাঁচল। আফিফের সামনে এই ভালো সাজার অভিনয় করতে করতে সে বিরক্ত। তবুও যে করতে হবে, উপায় নেই। সব হাসিল করার জন্য করতেই হবে। আফিফ এক ঝামেলা, এখন তার বউ হলো আরেক ঝামেলা। কিন্তু এই ঝামেলাকে ব্যবহার করেই নাহিদা নিজের কাজ করবে। তাহলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আফিফ সিঁড়ি দিয়ে ওঠার সময় রাসু খালা তাকে এসে বলে, বাবা, বৌমনির শরীর হয়তো খারাপ, দুপুরে খাওয়ানো খাইতে নামে নাই। রুমে দিয়ে আসছিলাম, কিন্তু তাও খাইলো না। সেই তখন থেকে ঘুমাইয়াই আছে। কি বলেন খালা? আচ্ছা, আমি দেখছি। আপনি পারলে কিছু খাবার পাঠিয়ে দিন। আফিফ রুমে ঢুকেই দেখলো পুরো রুম অন্ধকার। আফিফ লাইট জ্বালালো। নুহা এখনো ঘুমিয়ে আছে। চাদর মুড়িয়ে আফিফ গিয়ে নুহার পাশে বসলো। নুহা অনেকক্ষণ কান্না করেছিল ঘুমানোর আগে, তাই তার চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে। আফিফ আস্তে আস্তে নুহাকে ডাকতেই নুহার ঘুমটা ভেঙে গেল। আফিফকে দেখে নুহা উঠে বসতেই আফিফ বলল, তুমি দুপুরেও কিছু খাওনি কেন? খাওয়া দাওয়া বাদ দিয়ে এভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছ কেন? আর চোখ মুখ এমন হয়ে আছে কেন? আফিফের উত্তরে নুহা কি বলবে সে বুঝতে পারছে না। তখন নাহিদার আচরণে নুহা অনেক কষ্ট পেয়েছিল।
সেই সাথে মামুনির কথাও মনে পড়েছিল। তাই নুহার মানসিকতা মোটেও ভালো ছিল না। নুহার একটা বাজে অভ্যাস হচ্ছে, সে যখন কষ্ট পায় তখন স্লিপিং পিলস খেয়ে ঘুমিয়ে থাকে। কি হলো, কিছু বলছো না কেন? শরীর খারাপ নাকি? না না, আসলে মামুনিকে খুব মিস করছিলাম, তাই মন খারাপ ছিল। আমার মন খারাপ থাকলে কিছু খেতে মন চায় না। আর তুমিও ছিলে না, একা একা বসে খাওয়া যায় নাকি বলো? ও আচ্ছা, সরি, আসলে খুব দরকারি কাজ ছিল তাই দেরি হয়ে গেল। আর আমিও কিছুই খাইনি। চলো একসাথে খেয়ে নিব। আমি ফ্রেশ হয়ে আসছি, কেমন? আচ্ছা। আফিফ ওয়াশরুমে চলে গেল। নুহা বসে আছে। তখনই কানে মাগরিবের আজান ভেসে এলো। নুহা গভীর ঘুমে ছিল, তাই সে জোহর ও আসরের নামাজ আদায় করতে পারিনি। আফিফ ওয়াশরুম থেকে বের হতেই নুহা গিয়ে অজু করে এসে নামাজ দাঁড়ালো। আফিফ বরাবরই তা দেখে অবাক আর মুগ্ধ। নুহা নামাজ পড়ছে আর আফিফ তাকিয়ে তাকিয়ে দেখছে। মেয়েদের সবচেয়ে বেশি সুন্দর দেখায় নামাজ পড়ার মুহূর্তগুলোতেই। সেই সময় সার্ভেন্ট খাবার দিয়ে গেল। আফিফ অপেক্ষা করছে কখন নুহার নামাজ পড়া শেষ হবে। নুহা নামাজ পড়া শেষ করে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, এভাবে হা করে আমার দিকে তাকিয়ে না থেকে তুমিও আমার সাথে নামাজ পড়লেই পারো। নুহার কথায় আফিফের ঘোর কাটে। কাল থেকে কিন্তু তুমিও নামাজ পড়বে আমার সাথে, বুঝলে? ফজর থেকে এশার সব ওয়াক্তেরটা পড়বে। আচ্ছা দেখি। এই দেখি মানে কি? হ্যাঁ, আমি পড়তে বসি মানে পড়তেই হবে তোমাকে। একটু তো আল্লাহর পথে আসো। আচ্ছা আচ্ছা পড়বো, এবার আসো খেতে বসো। নুহা গিয়ে আফিফের পাশে বসলো। দুজনেই খেয়ে নিচ্ছিল। হঠাৎ নুহা বলল, শোনো, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। আসলে পাশের যে চেঞ্জিং রুমটা আছে, আমি চাই সেটাতে ইবাদতখানায় পরিণত করতে। মানে নামাজ কালামের জন্য আলাদা রুম আর কি। হ্যাঁ বুঝলাম, কিন্তু ওই কাবার্ডগুলো কোথায় রাখবো? আর চেঞ্জ? আরে, এই কাউচটা বের করে দিলে রুমে প্রচুর জায়গা হবে। এইখানেই কাবারটা এঁটে যাবে। আর চেঞ্জটা না হয় রুমে, না হয় ওয়াশরুমে করে নিলেই পারি আমরা। আর আমি জানি না, আমার ইবাদতখানা চাই। প্লিজ, কি করতে পারো দেখো তুমি। আচ্ছা আচ্ছা বউ, তুমি টেনশন নিও না। আমি কালকের মধ্যেই তোমাকে ইবাদতখানা রেডি করে দেব আর সব ঠিকঠাক করে দেব। এবার নাও, খেয়ে নাও। বলে আফিফ নুহার মুখে খাবার তুলে দিল। নুহাও খেয়ে নিল। আফিফের এভাবে খাইয়ে দেওয়ায় নুহার তার মামুনির কথা মনে পড়ে গেল। সে মাথা নিচু করে খেতে লাগলো। আফিফ বুঝতে পারল নুহার মন খারাপ হয়ে গিয়েছে। সে বলল, মামুনিকে বেশি মিস করছো বুঝি? হুম। আচ্ছা, খাওয়াটা শেষ করে বোরকা পরে রেডি হয়ে নাও, মামুনিকে দেখতে যাব। নুহা মাথা তুলে জল মিশ্রিত চোখ নিয়ে একটি হাসি দিয়ে বলল, সত্যি? সত্যি। এবার খেয়ে নিন মিসেস আফসার। খাওয়া শেষ করে আফিফ আর নুহা রেডি হয়ে নেয়। কিন্তু আফিফের তখনই কিছু মনে পড়ে যায়। সে ব্যাগ থেকে একটি বক্স বের করে নিয়ে নুহার হাতে দেয়। নাও, এখানে যা যা আছে পড়ে নাও। নুহা বক্স খুলে দেখে একটি নাকফুল, একজোড়া হাতের চুড়ি, একটি সিম্পল পেইন্টেন্ট, একজোড়া সিম্পল কানের দুল আর একটি সিম্পল রিং। সবই ডায়মন্ডের জিনিস। গুলো অসম্ভব সুন্দর আর দামি, তা বোঝাই যাচ্ছে। নুহা এসব হাতে নিয়ে দাঁড়িয়ে আছে দেখে আফিফ সেগুলো হাতে নিয়ে নুহাকে পরিয়ে দিতে দিতে বলল, এসব রেগুলার ইউজ করার জন্য, সবসময় পরে থাকবে। কিন্তু হারিয়ে গেলে? হারিয়ে গেলে যাবে, তোমার ইউজ করার তুমি করবে, এত চিন্তা করতে হবে না, ব্যাস। ওকে। আফিফ নুহাকে সব গয়না পরিয়ে দেওয়ার পর নুহার সৌন্দর্য যেন আরও বেড়ে গেল। নুহাকে এখন সম্পূর্ণ বউয়ের মতো লাগছে। আফিফ নুহার কপালে একটা চুমু এঁকে দিল। নুহা তারপর ঠিকঠাক হয়ে রেডি হয়ে নিল, নিকাপও বেঁধে নিল। এরপর তারা বেরিয়ে গেল। আফিফ আর নুহা দুজনেই মহুয়া পল্লীর উদ্দেশ্যে রওনা দিল। পৌঁছে গাড়ি থেকে নেমে নুহা সোজা দৌড়ে কুটির ভেতরে গেল। কুটির ভেতরে গিয়ে দেখলো শবনম বেগম বসে আছেন আর সুপারি কাটছেন। কেমন যেন এলোমেলো হয়ে আছেন তিনি, চোখ মুখ ফুলে আছে, দেখেই বোঝা যাচ্ছে খুব কান্নাকাটি করেছেন। নুহা হুট করে উনাকে জড়িয়ে ধরল। শবনম বেগম প্রথমে কিছুটা অবাক হলেও শক্ত করে নুহাকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। দুজনেই কাঁদছে। আফিফ রুমে ঢুকে তাদের এই অবস্থা দেখে বলল, আরে আমি কি কান্নাকাটি করার জন্য এনেছি নাকি তোমাকে? দেখি ছাড়ো মামুনিকে। নুহা শবনম বেগমকে ছেড়ে দিয়ে নিজেকে সামলে নিল। আফিফ শবনম বেগমকে সালাম করে সোফায় বসে পড়ল। নুহাও নিজের বোরকা আর নিকাব খুলে বসে পড়ল। নুহাকে দেখে শবনম বেগম বলে উঠলেন, মাশাআল্লাহ, আমার কলিজাটারে তো একদম পরীর মতো লাগছে। আয় মা, বুকে আয়। নুহা গিয়ে শবনম বেগমের বুকে হেলান দিয়ে বসলো। এরপর তারা অনেকক্ষণ কথা বলল। তিনজনে মিলে হাসাহাসি করছিল। নুহাকে দেখতে কুঠির বাকি মেয়েগুলো ও আসলো। ময়না নুহাকে দেখে যেন তেলে বেগুনে জ্বলে উঠল। মনে মনে ভাবলো, করতে গিয়েছিলাম,
একটা হইল আর একটা ক্ষতি করতে যাইয়া উল্টা ভালা কইরা দিলাম। বাহ, কত দামি দামি গহনা পরছো। আল্লাহ, এমন কেন করলা? ইস, সব ভালো নুহার কপালেই দিলা। অনেকক্ষণ সময় কাটানোর পর নুহা আর আফিফ বাসায় ফিরে এলো। নুহার ভীষণ খুশি লাগছে, কিন্তু মুহূর্তেই নাহিদাকে দেখে তার আবার মন খারাপ হয়ে গেল। নাহিদা আচমকা নুহাকে জড়িয়ে ধরে ফেললো, তারপর বলল, সকালের খারাপ বিহেভিয়ার জন্য মাফ করে দিস মা। আয় খেয়ে নিবি? আয় আফিফ, তুইও আয়। নুহা তো অবাক। সে আফিফের দিকে তাকাতেই সে পলক ফেলে আশ্বস্ত করলো। খাওয়ার টেবিলে নাহিদা নুহার প্রতি একটু বেশি আদিক্ষেতা দেখালো। নুহার এসব যেন আলগা আলগা লাগছিল। রাফিরও সবকিছু বিরক্ত লাগছিল। একমাত্র আফিফ ভেবে নিয়েছিল যে নাহিদা নুহাকে মেনে নিয়েছে। এরপর অনেক সময় গড়িয়ে যায়। আফিফ ফাইনাল ইয়ারের এক্সাম শেষ করে এখন অফিসে জয়েন করেছে। নুহাও নিয়মিত ভার্সিটি আসা যাওয়া করে। কদিন পরে ওরও এক্সাম। হঠাৎ একদিন একটি দুর্ঘটনা ঘটে গেল। নুহা সিঁড়ি থেকে নামার সময় পা স্লিপ করে পড়ে গেল। মাথায় ভীষণ আঘাত পাওয়ার দরুন প্রচুর রক্ত ঝরে। আফিফ আর রাফি তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে যায় তাকে। হসপিটাল নেওয়ার পর ডক্টর কাছ থেকে তাদের জানা যায় নুহার বাম হাতটাও কিছুটা ভেঙে গিয়েছে। সেই সাথে আরও বড় ধরনের একটি শকিং নিউজ ছিল, নুহা প্রেগনেন্ট ছিল। এত উঁচু থেকে পড়ার কারণে তার মিসক্যারেজও হয়ে যায়। একে তো নুহার অবস্থা দেখে আফিফ অনেক টেন্সড, তার উপর এই কথাগুলো শুনে আফিফ অনেকটা ভেঙে পড়ে। নুহার তখনও জ্ঞান ফেরেনি। একমাত্র নুহার এভাবে পড়ে যাওয়াটা রাফিকে ভাবিয়েছিল। সে আফিফকে হসপিটালে রেখে দ্রুত বাসায় আসলো। সিঁড়িতে সম্পূর্ণ কার্পেট বিছানো, তাই স্লিপ করার প্রশ্নই আসে না। রাফি বেশ কিছুক্ষণ খুঁটিয়ে দেখার পরে একটি চিকন রশি জাতীয় কিছু পেল, যা সিঁড়ির এক রেলিং হতে অপর রেলিংয়ের সাথে বাঁধানো ছিল আর মাঝখানে ছেঁড়া। রাফির বুঝতে বাকি রইল না কাজটা কার। সে প্রচণ্ড রাগ নিয়ে নাহিদার ঘরের দিকে গেল। নাহিদা তখন ইজি চেয়ারে হেলান দিয়ে বসেছিল। রাফি গিয়ে জোরে দরজা ধাক্কা দিয়ে ঢুকে পড়ল। নাহিদা রাফিকে ডেকে বলল, আরে রাফি, আয় বস মায়ের কাছে। রাফি রেগে আগুন হয়ে বলল, আমি এখানে বসার জন্য আসিনি। আর তোমাকে আমার মা ডাকতে তো আগে থেকে লজ্জা করতো। এখন মনের ভেতরে যা একটু টান ছিল তাও শেষ আজকে। তুমি ভাবিকে সিঁড়ি থেকে ফেলছো, তাই না? রাফির কথা শুনে নাহিদা একটু অবাক হলো না। একটা বাঁকা হাসি দিয়ে বলল, আমি কি জানতাম নাকি যে ওই মেয়েটা পড়বে? গর্ত করেছিলাম একজনের জন্য, পড়লো আরেকজন। যাক, তাও ভালো হয়েছে। মানে কি এসবের? তুমি নিশ্চয়ই আবার ভাইকে মেরে ফেলতে চাইছিলে। যা, তুই আমার সন্তান যে তার প্রমাণ পেলাম। একদম ঠিক ধরেছিস। আফিফের জন্যই এত আয়োজন করেছিলাম আর পা দিল ওই মেয়েটা। তুমি এতটা নিচু? আমি আজই ভাইয়াকে সব খুলে বলবো, আগের ঘটনাগুলো। তারপর দেখবো তুমি কি করো। বলবি, ঠিক আছে, বলে দিস। কিন্তু আফিফ সবচেয়ে বেশি বিশ্বাস করে আমার উপর। আমার মনে হয় না ও তোর কথা মানবে। তা চেষ্টা করে দেখতে পারিস। এইটুকু বলে নাহিদা তাচ্ছিল্যের হাসি হাসলো, যা দেখে রাফির রাগ আরও বেড়ে গেল। সে হনহন করে বেরিয়ে গেল রুম থেকে। নুহার জ্ঞান ফিরল প্রায় একদিন পরে। এইটুকু সময়ে আফিফ নুহার পাশ থেকে একদমই নড়েনি। ওষুধপত্র আনার জন্য রাফি বাহিরে যেত। আফিফ নুহার কেবিনে বসে থাকতো নুহার পাশে। একদিন পরে জ্ঞান ফিরলেও নুহা তখনও সুস্থ হয়নি। প্রায় 5 দিন পরে নুহাকে রিলিজ করা হয়। এই 5 দিনে আফিফ আর রাফি মিলে যথেষ্ট সেবা যত্ন করেছে নুহার প্রেগনেন্সির বিষয়টি জানতো না, তাই পরে মিসক্যারেজের বিষয়টাও তাকে আর জানানো হয়নি। নুহাকে 1 সপ্তাহ পর ডিসচার্জ দেওয়া হয়। ঘরে আসার পর থেকে যেন নাহিদার আদিক্ষেতা আরও বেড়ে গিয়েছে। নুহার প্রতি সব কিছুতেই এক্সট্রা কেয়ার নিচ্ছে। নুহার ওনার আচরণে কেমন যেন অস্বস্তি হচ্ছে। আর আফিফের মনে হচ্ছে যে সত্যি নাহিদা নুহাকে মেনে নিয়েছে। কিন্তু এই সবই ছিল নাহিদার চালাকি, আফিফের মন ভোলানোর কারসাজি। আর তাতে সে যথেষ্ট সফল হয়েছে। আর রাফি সুযোগ খুঁজছে কখন আফিফকে সত্যিটা বলা যায়। বেলকুনিতে বসে আছে নুহা। শরতের শুভ্র আকাশ দেখছে মনোযোগ দিয়ে। একটু পরেই আফিফ এলো স্যুপ নিয়ে। আসে নুহার পাশে বসে স্যুপটা টেবিলে রাখে। নুহা স্যুপ দেখে নাক সিটকাতে শুরু করে। আমার মোটেও স্যুপ খেতে ভালো লাগে না, তাও দিনে 2 বেলা খাওয়াও তুমি। প্লিজ এবার অফ যাও না। আচ্ছা ঠিক আছে, আজকেই লাস্ট। এরপর তোমার যা যা খেতে ইচ্ছে হবে তাই রান্না হবে। তোমার কি খেতে ইচ্ছে হচ্ছে বলো? আমার পান্তা খেতে ইচ্ছে হচ্ছে খুব, সাথে একটু ভর্তা আর শুকনো মরিচ। ইস, মুখে পানি এসেছে বলতেই। আচ্ছা তাই হবে, আমি রাসু খালাকে বলে দেব। এখন রুমে চলো। আফিফ নুহাকে শুইয়ে দিয়ে নিচে চলে গেল। রাসু খালার সাথে কথা বলে চলে আসার সময়
রাফির সাথে দেখা হতেই রাফি বলল, ব্রো, কিছু কথা আছে। হ্যাঁ বলো, শুনছি। অ্যাকচুয়ালি ভাবের সেদিন সিঁড়ি থেকে পড়াটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, এটা একটা প্ল্যান করা ছিল। হোয়াট? তুই কিভাবে জানলি? আর এমনটা কে করেছে বল আমায়। এমনটা মা করেছে। ভাবির জায়গায় সেদিন তোকে মারার ফাঁদ পাতা হয়েছিল, কিন্তু তোর বদলে ভাবির সাথে এমন হয়েছে। আমি সব সত্যি বের করেছি, আর এমনটা মাই করছে। রাফির কথা শেষ হতে না হতেই আফিফ ঠাস করে রাফির গালে একটা চর বসিয়ে দিল। এমনটা হওয়াতে রাফি পুরাই অবাক। এমনটা সে আশা করেনি মোটেও। এদিকে নুহা কাভার থেকে টাওয়েল নিতে গেলে কিছু কাগজপত্র নিচে পড়ে যায়। সে টাওয়েলটা বেডে রেখে কাগজপত্রগুলো তুলে নেয় গোছানোর জন্য। হঠাৎ তার চোখে পড়ে এগুলো, তারই রিপোর্টস। গোছানোর এক পর্যায়ে একটা রিপোর্টে গিয়ে তার চোখ আটকে যায়। সেই রিপোর্টে তার মিসক্যারেজের কথা লেখা ছিল। নুহার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। দু চোখ দিয়ে অনবরত পানি ঝরতে থাকে তার। একসময় সে কেঁদে উঠে রিপোর্টটা বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে সে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। রাফি গালে হাত দিয়ে আফিফের দিকে বিস্ময় চোখে তাকালো। আফিফ বেশ রেগে আছে। তোর সাহস কি করে হয় রাফি ছোটমার নামে এমন একটা মিথ্যা কথা বলার? আফিফ কথাগুলো বেশ জোরেই বলেছিল। চিল্লাপাল্লা শুনে নাহিদা হল রুমে এলেন। আফিফ আবারও বলতে শুরু করলো, আমি এটা জানতাম যে তুই মাকে হেট করিস, কিন্তু এটা জানতাম না রাফি যে তুই এত জঘন্য চিন্তাভাবনাও করিস। তাই উনাকে নিয়ে কিছু বলার আগে একবার ভেবে নিবি। আর উনি যদি আমাকে মারতেই চাইতেন তবে এতদিন এত কষ্ট করে আমাকে মানুষ করতেন না। আফিফ হনহন করে উপরে চলে গেল। রাফি সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নাহিদা রাফির সামনে এসে তাচ্ছিলের হাসি হেসে বলল। রাফি প্রচণ্ড রাগে নাহিদার গলা টিপে ধরতে গিয়েও ধরল না। পাশে থাকা ফুলের টবে সজোরে লাথি মেরে নিজের রুমে চলে গেল। আফিফ রুমে ঢুকে নুহাকে মেঝেতে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। সে নুহাকে কোলে তুলে নিয়ে খাটে শোয়ায়। নুহার হাতে তার রিপোর্ট দেখে তার আর বুঝতে বাকি রইল না যে নুহা তার মিসক্যারেজ সম্পর্কে জেনে ফেলেছে। ও শিট! নুহা চোখ খোলো। এই নুহা! নুহার মুখে পানির ছিটা দেয়। নুহার জ্ঞান ফেরে। সে আফিফকে দেখে এক ঝটকায় আফিফকে জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে দেয় মেয়েটা। আফিফ, আল্লাহ কেন এমন করলেন? আমার বাচ্চাটা কেন কেড়ে নিলেন? আমার বাচ্চাটার কি দোষ করেছিল আফিফ? আমার বাচ্চাটা। নুহা কাঁদতে কাঁদতে বিলাপ করতে থাকে। নুহার এমন অবস্থা দেখে আফিফের চোখেও পানি। সে নুহাকে শক্ত করে আঁকড়ে আছে। নুহা তার বুকে মুখ গুজে অনবরত কাঁদছে। নুহা আর আফিফের সন্তানটা পৃথিবীর মুখ দেখার আগেই আল্লাহ তাকে কেড়ে নিল। নুহা শারীরিকভাবে এমনি দুর্বল ছিল, এখন মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়ল। এভাবে কাঁদতে কাঁদতে নুহা আরেক দফা জ্ঞান হারালো। এরপর আরও কিছুদিন কেটে গেল। আফিফ আর রাফির মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে। নুহা এখন অনেকটা সুস্থ, কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছে। মাঝে মাঝে হঠাৎ করেই কেঁদে ওঠে নুহা। এক্সামও দিতে পারেনি আফিফ। ভার্সিটির অথরিটির সাথে কথা বলে নুহার প্রমোশন করিয়ে দিয়েছে। আফিফ ভেবেছে নুহার মন মানসিকতা ঠিক করার জন্য তাকে নিয়ে কোথাও বেড়াতে যাবে। ফাইনালি তারা সাজেকে যাওয়ার প্ল্যান করলো। বলতে গেলে আফিফই সব প্ল্যান করেছে। নুহা জাস্ট আফিফের হ্যাঁয়ের সাথে হ্যাঁ মিলিয়েছে।